আসসালামু আলাইকুম। নেত্রকোনা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ ফরাজ হোসেন, প্রভাষক আইসিটি ডন বস্কো কলেজ, বিরিশিরি দুর্গাপুর, নেত্রকোনা। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে HTML এর সাধারণ গঠন নিয়ে কথা বলেছিলাম এবং সেই গঠনটাকে আমরা কি করেছিলাম, দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল আমাদের হেড সেকশন আর একটা ছিল বডি সেকশন, ঠিক আছে। এবং হেড সেকশনের ভিতর আমরা কতগুলো ট্যাগ ব্যবহার করতে পারি এবং সেগুলো কি কাজ সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং বডি ট্যাগের ভিতর আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি এবং সেই অ্যাট্রিবিউটগুলো কোনটা কি কাজে লাগে সেটা নিয়েও আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। তো তার ধারাবাহিকতায় আজকে আরো কিছু ট্যাগ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদের সাথে যে ট্যাগগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে তোমার ব্রেক ট্যাগ, নন ব্রেকিং স্পেস, প্রি ট্যাগ, এগুলো নিয়ে কথা বলবো আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে ব্রেক ট্যাগ। অবশ্য ব্রেক ট্যাগ নিয়ে আমি ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে জাস্ট একটু আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো ব্রেক ট্যাগ আমরা কিভাবে লিখি, আমরা লিখি এইভাবে, বিআর মানে হচ্ছে ব্রেক। অর্থাৎ একটা লাইনের মাঝখানে যদি আমি ব্রেক করতে চাই, ভাঙতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব, ব্রেক ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি যদি এখানে লিখি NETRAKON নেত্রকোনা, তারপর যদি আমি এখানে ব্রেক ট্যাগটা ব্যবহার করি, তারপর যদি এখানে অন লাইন ক্লাস, ঠিক আছে। আমি যদি এটা লিখি, এখন দেখো আমি এখানে কি করেছি, একটা ব্রেক ট্যাগ ব্যবহার করেছি। তার জন্য এটা যদি আমি HTML হিসাবে রান করাই, তাহলে আউটপুট হিসেবে আমাকে কি দেখাবে, আউটপুট হিসেবে আমাকে দেখাবে এখানে TRAKON নেত্রকোনা, এটা দেখাবে আমার এক লাইনে। আর ব্রেক দেওয়ার কারণে বাকিটা কি হয়ে যাবে, আমার আরেকটা লাইনে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি দেখাবে, অনলাইন ক্লাস, ঠিক আছে। তাহলে ব্রেক ট্যাগ এর কাজটা কি, একটা লাইনের মাঝখানে ব্রেক করা, ভেঙে ফেলা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এটা হচ্ছে ব্রেক ট্যাগ। এখন আমি তোমাদের সাথে কথা বলবো নন ব্রেকিং স্পেস নিয়ে, ঠিক আছে। আচ্ছা, নন ব্রেকিং স্পেস, ঠিক আছে। অর্থাৎ একটা লাইনের মাঝখানে স্পেস তৈরি করবে উইদাউট ব্রেকিং, ঠিক আছে। কোনো ব্রেক করবে না, ভেঙে ফেলবে না, কিন্তু স্পেস সৃষ্টি করবে, ঠিক আছে। তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, তার জন্য আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা এরকম লেখা লিখবো, NBSP, এটা লিখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাই। যেমন ধরো আমি যদি এরকম লিখি আই, তারপর এখানে যদি আমি NBSP দিয়ে দেই লাভ, তারপর আবার যদি আমি এখানে NBSP এরকম দেই মাই কান্ট্রি। আচ্ছা, এরকম একটা লাইন আমি লিখি, এর মাঝখানে আমি কি ব্যবহার করেছি, এখানে NBSP, তারপর এখানে NBSP, এই দুইটা ব্যবহার করেছি, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে নন ব্রেকিং স্পেস। কেন, কারণ এইটা লিখে যদি আমি এই স্ক্রিপ্টটা আমি রান করাই, ঠিক আছে, তাহলে আউটপুট হিসেবে আমাকে কি দেখাবে, আউটপুট হিসেবে দেখাবে এখানে আই, তারপর এখানে কি হবে, একটা স্পেস হবে, একটু জায়গা খালি হবে, তারপর দেখাবে লাভ, তারপর এটা দেওয়ার কারণে এখানে আরেকটা স্পেস হবে, ঠিক আছে, মাই, তারপরে এখানে আমি অলরেডি স্পেস লিখেছিলাম কান্ট্রি, COUNTRY, আই লাভ মাই কান্ট্রি, ঠিক আছে। তাহলে মাঝখানে একটা স্পেস তৈরি করার জন্য আমি কি ব্যবহার করছি, NBSP। যেহেতু মাঝখানে একটা স্পেস তৈরি করেছে কিন্তু লাইনটাকে ভেঙে ফেলায় না, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন ব্রেকিং স্পেস, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি একটা জায়গায় যদি আমি আরো বেশি একাধিক ইউজ করতাম, একাধিক NBSP ইউজ করতাম, তাহলে যতগুলা NBSP আমি ব্যবহার করতাম ঠিক ততগুলা স্পেস হতো মাঝখানে আমার, ঠিক আছে। আচ্ছা,
তো আশা করি নন ব্রেকিং স্পেসটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের সাথে প্রিটেক নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন আমি তোমাদের সাথে প্রিটেক নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রিটেক, প্রিটেক, ঠিক আছে? আচ্ছা, প্রিটেক এইভাবে লেখে প্রিটেকটা, ঠিক আছে? তো প্রিটেকের কাজটা কি? প্রিটেকের কাজটা হচ্ছে প্রিটেকের ভিতরে আমরা যে টেক্সটটা লিখবো, যেভাবে লিখবো, অর্থাৎ এখানে যতগুলো স্পেস আমি ব্যবহার করব, এখানে যতগুলো আমি ক্যারেজ রিটার্ন অর্থাৎ এন্টার ব্যবহার করব, আউটপুট হিসেবে ঠিক সেভাবেই আমাকে দেখাবে, ঠিক আছে? তো HTML এ নর্মালি আমরা কোনো লেখা লিখলে আমি যদি একাধিক স্পেস ব্যবহার করি তাহলে আউটপুট হিসেবে কিন্তু নর্মালি আমাকে একাধিক স্পেস দেখাবে না, ঠিক আছে? আমি যদি একটা লেখার মাঝখানে এন্টার মেরে এটাকে আরেকটা লাইনে নিয়ে যাই এবং সেটা যদি আমি রান করে আউটপুট হিসেবে কি করবো, আমাকে আরেকটা লাইনে দেখাবে না, একই লাইনে দেখাবে, ঠিক আছে? কিন্তু প্রিটেকের ভিতরে যদি আমি এই কাজগুলো করি তাহলে আউটপুট হিসেবে কিন্তু আমাকে হুবহু এই জিনিসগুলো দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে পি শুরু করি, প্রিটেক, তার ভিতরে যদি আমি এরকম লিখি, ধরো হাইপার টেক্সট, এই একটা ওয়ার্ড আমি লিখলাম, লেখার পর এখানে আমি এতগুলা স্পেস ব্যবহার করলাম। এখানে লিখলাম আমি মার্কআপ, MARKUP, মার্কআপ, ঠিক আছে? তারপরে আবার এখানে একটা ক্যারেজ রিটার্ন অর্থাৎ এন্টার ব্যবহার করলে কি হয়, লাইনটা নিচে চলে আসে। ক্যারেজ রিটার্ন ব্যবহার করে আমি এখানে লিখলাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। তারপর আমি কি করলাম, প্রিটেকটা শেষ করলাম, ঠিক আছে? এইভাবে যদি আমি দেখি এবং এই স্ক্রিপ্টটাকে যদি আমি রান করাই তাহলে আউটপুট হিসেবে কি হবে, আমাকে এইভাবেই দেখাবে, ঠিক এই হাইপার টেক্সট, তারপর মাঝখানে এরকম 4-5টা স্পেস, তারপর এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে ক্যারেজ রিটার্ন দেওয়ার কারণে কি হচ্ছে, পরবর্তী লাইনে আসছে, পরবর্তী লাইনে এইটা, ঠিক আছে? তো আউটপুট হিসেবে ঠিক আমার এইভাবেই দেখাবে। কিভাবে, এখানে কি হবে, এটা থাকবে না, এখানে এইভাবে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এটাকে যদি আমি রান করে তাহলে আউটপুট হিসেবে আমি এইটা পাবো, ঠিক আছে? তো এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমরা কি করব, প্রিটেক ব্যবহার করব, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আরেকটা ব্যাপার নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে কমেন্ট। আমরা কি করতে পারি, HTML ভাষাটা লিখতে গিয়ে তো কখনো কখনো কিছু ক্রিটিক্যাল ব্যাপার থাকে যেগুলো হয়তো অন্য আরেকজন এসে দেখলে নর্মালি বুঝবে না, ঠিক আছে? তো তাদের বোঝার সুবিধার্থে আমরা তার পাশ দিয়ে কী করতে পারি, কিছু কমেন্ট ব্যবহার করতে পারি। সেই কমেন্টগুলো দেখলে সে খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে এখানে আসলে কী ব্যবহার করা হয়েছে এবং কেন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো সেই কমেন্ট আমরা কিভাবে দিতে পারি HTML এর প্রোগ্রামিংয়ের পাশে, লেখার পাশে, ঠিক আছে? তো আমি যদি নর্মালি এক লাইন লিখতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এইভাবে আমি দুইটা টান দিতে পারি, দুইটা টান দিয়ে এখানে আমি কি করতে পারি, আমার কমেন্টটা দিতে পারি, ঠিক আছে? এরকম দুইটা স্ল্যাশ দিয়ে যদি আমি কমেন্ট দিই তাহলে এটা সাধারণত আমরা যদি এক লাইন লিখি তাহলে একটা লাইন কমেন্টের জন্য আমরা এই ধরনের স্পেস ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ আমি চাচ্ছি যে না, এক লাইন না, আমি একাধিক 2-3টা লাইন আমি দিব কমেন্ট হিসেবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি একটা স্ল্যাশ দিব এবং এখানে একটা স্টার ব্যবহার করবো, ঠিক আছে? ব্যবহার করে তারপর আমি কি করবো, কমেন্ট দিব। আমার 2-3 লাইন যাই কমেন্ট আছে সেই কমেন্টগুলো দিব এবং সর্বশেষে আমরা কি করবো, আবার স্টার্ট দিয়ে স্ল্যাশ দিয়ে এটা আমি শেষ করব, ঠিক আছে? তাহলে একাধিক লাইনের কমেন্ট যদি আমি ব্যবহার করতে চাই তাহলে কি করব, স্ল্যাশ স্টার এটা দিয়ে শুরু করব এবং যা কমেন্ট দেওয়ার আমি সেই কমেন্টগুলো দিব, দেওয়ার পর কি করবো, আবার স্টার স্ল্যাশ দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো, ঠিক আছে? এই চিহ্নগুলোর মাঝখানে যে লেখাগুলো আছে এগুলো কি হবে, আমার স্ক্রিপ্টে অর্থাৎ আমার HTML ল্যাঙ্গুয়েজের ভিতরে এগুলো কমেন্ট হিসাবে আমাকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখন আমি চাচ্ছি না, আমি আরো অনেক বেশি কমেন্ট ব্যবহার করবো আমি, ঠিক আছে? যদি আমি অনেক বেশি কমেন্ট ব্যবহার করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এরকম একটা চিহ্ন দিব, ঠিক আছে? চিহ্ন দিয়ে তার ভিতরে আমরা কি করব, যা লেখার আমাদের লিখবো, একটা যতগুলা, ঠিক আছে, যতগুলা লেখার আমরা লিখবো, ঠিক আছে? আমার লেখার শেষে কি করব, এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আবার কি করব, ক্লোজ করে দিব, ঠিক আছে?
তাহলে অনেক বেশি কমেন্ট দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই ধরনের সিম্বল ব্যবহার করে আমরা কমেন্ট দিতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সিঙ্গেল লাইন কমেন্ট দেওয়ার জন্য আমরা কি করব, ডাবল স্ল্যাশ ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা। আর একাধিক 2-3টা লাইন যদি কমেন্ট দিতে চাই তাহলে কি করব, একটা স্ল্যাশ দিয়ে স্টার ব্যবহার করব, তারপর কমেন্ট দিয়ে কমেন্টের শেষে আবার একটা স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে শেষ করব। ঠিক আছে, আচ্ছা। আর যদি অনেক বেশি কমেন্ট ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করব, এরকম অ্যাঙ্গেলার ব্র্যাকেট দিয়ে এখানে কি করবো, একটা এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করে তার ভিতর আমাদের যত খুশি কমেন্ট দিয়ে তারপর আবার অ্যাঙ্গেলার ব্র্যাকেটটা আমরা শেষ করে দিব। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, কমেন্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তো এখন আমি তোমাদের সাথে হরিজন্টাল রুলার নিয়ে কথা বলবো। ঠিক আছে, HR, ঠিক আছে, HR, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল রুলার। ঠিক আছে, অর্থাৎ রোল করার জন্য, দাগ দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা এরকম একটা দাগ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, HR ট্যাগটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা কিভাবে ব্যবহার করবো আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে কি করব, HR দিলাম। ঠিক আছে, হরিজন্টাল রোলার HR দিয়ে শুরু করলাম। ঠিক আছে, এইটার ভিতরে আমরা কি করতে পারি, এখন অ্যালাইন দিতে পারি, ALIGN। ঠিক আছে, অ্যালাইন দিতে পারি। ঠিক আছে, অ্যালাইনটা কি, অ্যালাইনটা হচ্ছে এটা কোথায় থাকবে, আমার বামে থাকবে না ডানে থাকবে নাকি মাঝখানে থাকবে। ঠিক আছে, এখানে আমি দিলাম সেন্টার, সেন্টার। ঠিক আছে, তাহলে আমার হরিজন্টাল লাইনটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি ব্যবহার করতে পারি, এরপর আমরা দিতে পারি সাইজ। ঠিক আছে, এরপর আমরা সাইজ দিতে পারি। ঠিক আছে, সাইজটা আমি দিলাম সাপোজ 10। ঠিক আছে, এই সাইজটা কি, 10 মানে হচ্ছে আমার যে হরিজন্টাল রুলারটা আছে, লাইনটা আছে, সেটা কতটুকু মোটা হবে। ঠিক আছে, এখানে 10 দিলে হয়তো এটা দেখা যাবে আমার লাইনটা এতটুকু মোটা হবে, 20 দিলে হয়তো আরো বেশি মোটা হবে, কম দিলে হয়তো আরো কম মোটা হবে। ঠিক আছে, তো এই সাইজের উপর ডিপেন্ড করবে এটা আমার কতটুকু মোটা হচ্ছে লাইনটা আমার। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা কি ব্যবহার করতে পারি, এরপর ব্যবহার করতে পারি উইথ, WITTH। উইথ সাপোজ দিলাম আমি এখানে 30। উইথ হচ্ছে লম্বা, সে কতটুকু লম্বা হবে। ঠিক আছে, তারপর আমরা কি ব্যবহার করতে পারি, কালার ব্যবহার করতে পারি। কালার ইকুয়ালটা আমি নিলাম রেড, যে কোনো কালারে দিতে পারি। ঠিক আছে, তো হরিজন্টাল রুলার তৈরি করতে গেলে আমাদেরকে এইভাবে কোডিংটা করতে হবে, ট্যাগটা আমাদের এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, HR শুরু করলাম, শুরু করার পর এখানে আমি প্রথমে কি দিলাম, অ্যালাইন দিলাম। ঠিক আছে, অ্যালাইনটা হচ্ছে আমার সেন্টার, অর্থাৎ এটা যদি আমার পেজ হয় তাহলে কি হবে, এটা মাঝখানে আমার দেখাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে সাইজ হচ্ছে 10। ঠিক আছে, অর্থাৎ কতটুকু মোটা দেখাবে এটা আমার। ঠিক আছে, আমার যে রুলারটা আছে এই রুলারটা কতটুকু মোটা হবে এটার উপর ডিপেন্ড করবে। 10 দিলে হয়তো একটু মোটা হবে, 12 দিলে আরেকটু মোটা হবে, 20 দিলে আরেকটু মোটা হবে। ঠিক আছে, আর উইড হচ্ছে কতটুকু লম্বা হবে। ঠিক আছে, এখানে 30 আমি ধরে নিলাম এটা এতটুকু মোটা হবে। ঠিক আছে, এতটুকু লম্বা হবে। ঠিক আছে, তো এটা 30 মানে হচ্ছে এতটুকু লম্বা হবে, আর 10 মানে সে এতটুকু মোটা হবে। ঠিক আছে, তো সাইজ মানে মোটা করা, আর উইড মানে হচ্ছে কতটুকু লম্বা হবে। ঠিক আছে, আর এখানে কালারটা রেড দেওয়ার কারণে আমার যে হরিজন্টাল রোলারটা আছে এটার কালারটা কি হবে, লাল হবে। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি তোমরা হরিজন্টাল রোটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কি করব, মার্কিউ ট্যাগটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই ট্যাগের নাম শুনেছো আগে, মার্কিউ, MARQU,
ডাবল ইউ, ঠিক আছে, মার্ক ইউ, মার্ক ইউ, ঠিক আছে। এই মার্ক ইউ ট্যাগটা আমরা কেন ব্যবহার করি? মার্ক ইউ ট্যাগটা ব্যবহার করি আমাদের কিছু লেখা আছে, সেই লেখা মুভিং করার প্রয়োজন পড়তে পারে আমাদের, অর্থাৎ নাড়াচাড়া করার প্রয়োজন পড়তে পারে আমাদের, ঠিক আছে। তাহলে একটা লেখাকে যদি আমরা মুভিং করতে চাই, নাড়াচাড়া করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? মার্ক ইউ ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে মার্ক ইউ লিখে সাপোজ এখানে লিখলাম আমি, এখানে মাঝখানে লিখলাম আমি ফরহাদ, FARHAD ফরহাদ, তারপর আমি কী করলাম? মার্ক ইউটা শেষ করলাম MARQU ডাবল ইউ, ঠিক আছে। মার্ক ইউটা আমি শেষ করলাম, ঠিক আছে। এই স্ক্রিপ্টটা যদি আমি রান করাই, তাহলে কি হবে? এই যে ফরহাদ লেখাটা আছে, এই লেখাটা কি হবে? মুভিং করবে, ঠিক আছে, একদিক থেকে আরেকদিকে চলাফেরা করবে, ঠিক আছে। তাহলে কোনো একটা টেক্সটকে মুভ করার জন্য আমরা কি করতে পারি? মার্ক ইউ ট্যাগ ব্যবহার করতে পারি। তো এই মার্ক ইউ ট্যাগের ভিতরে আমরা কি করতে পারি? আবার কিছু অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি। কীরকম? যেমন এই লেখাটা, ঠিক আছে, এই লেখাটা ডিরেকশনটা আমি দিয়ে দিতে পারি, অর্থাৎ এটা ডান থেকে বামে যাবে না বাম থেকে ডানে যাবে, ঠিক আছে। সেটার জন্য কি করতে হবে? আমার এই মার্কেও লেখার পর এখানে আমি কি ব্যবহার করতে পারি? ডিরেকশন ব্যবহার করতে পারি, DIRECTION, ডিরেকশন। ডিরেকশন দিয়ে আমি দিয়ে দিতে পারি লেফট, ঠিক আছে। তাহলে কি হবে? এটা লেফট থেকে রাইটের দিকে যাবে, অর্থাৎ লেফট থেকে এটা শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মার্ক ইউ ট্যাগের ভিতরে আমরা কি করতে পারি? ডিরেকশন অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এছাড়া আরো কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি স্ক্রল অ্যামাউন্ট, ঠিক আছে, SCROLLAMOUNT, ঠিক আছে। স্ক্রল অ্যামাউন্ট ইকুয়াল টু কি করতে পারি? দিয়ে দিতে পারি, যে কোনো একটা সংখ্যা আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারি, ঠিক আছে। স্ক্রল অ্যামাউন্টটা হচ্ছে, অর্থাৎ বাম থেকে ডানে বা ডান থেকে বামে এটা যে স্ক্রল হবে, এটা কত গতিতে স্ক্রল হবে, ঠিক আছে, খুব স্পিডে যাবে নাকি কম স্পিডে যাবে। আমরা অ্যামাউন্টটা এখানে যত বেশি দিব, এটা কি হবে? তত বেশি স্পিডে যাওয়া আসা করবে, ঠিক আছে। তাহলে স্ক্রল অ্যামাউন্ট দিয়ে আমরা কি করতে পারি? স্ক্রলিং এর গতিটা আমরা বাড়াতে কমাতে পারি, ঠিক আছে। এছাড়া আমরা স্ক্রল ডিলে সেটাও ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ব্যবহার করতে পারি স্ক্রল ডিলে, স্ক্রল ডিলেও দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে। স্ক্রল ডিলে হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে সাপোজ আমি আমার ডিরেকশন দিলাম লেফট থেকে একটু রাইটে যাবে, ঠিক আছে। তো লেফট থেকে রাইটে গেল, যাওয়ার পর সে কতক্ষণ অপেক্ষা করে পরের মুভিংটা সে শুরু করবে, ঠিক আছে। লেফট থেকে রাইটে গেল, আমি যদি এখানে সাপোজ আমি 2 সেকেন্ড দিলাম, তাহলে সে কি করবে? 2 সেকেন্ড এখানে অপেক্ষা করবে। 1 সেকেন্ড দিলাম, 1 সেকেন্ড অপেক্ষা করবে। 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড অপেক্ষা করবে। এর পরবর্তীতে সেকেন্ড রুলিংটা সে শুরু করবে, ঠিক আছে। পর আবার সে 10 সেকেন্ড অপেক্ষা করবে, আবার তার পরবর্তী রুলিংটা শুরু করবে, ঠিক আছে। তাহলে স্ক্রল ডিলেটা হচ্ছে, সে একটা স্ক্রল করার পর কতটুকু সময় ওয়েট করে পরবর্তী স্ক্রলিংটা শুরু করবে, ঠিক আছে। তো এখানে আমি কি করতে পারি? স্ক্রল ডিলে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এরকম আরো অনেকগুলো অ্যাট্রিবিউট এখানে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা মার্ক ইউটা বুঝতে পেরেছো, ঠিক আছে। একটা টেক্সটকে মুভিং করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ধরানোর জন্য আমরা কি করতে পারি? মার্ক ইউ ট্যাগ ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি তোমাদের সাথে হেডিং ট্যাগ নিয়ে কথা বলবো। হেডিং মানে কি? হেডিং মানে হচ্ছে শিরোনাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কোনো একটা লেখা লিখতে গেলে সাধারণত সেই লেখার কি করি? শিরোনাম ব্যবহার করি। শিরোনামটা কিরকম হয়? সাধারণত একটু মোটা, একটু মানে একটু বোল্ড, একটু বড় টাইপের হয়, ঠিক আছে। আচ্ছা, তো সেই শিরোনামটা আমরা কি করতে পারি? শিরোনামের জন্য আমরা কি করতে পারি? ফিক্সড করা আছে আমাদের 6টা ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে H1 থেকে শুরু করে একেবারে H6 পর্যন্ত, ঠিক আছে। H1 হচ্ছে, আমি যদি হেডিং হিসাবে, শিরোনাম হিসাবে H1 দেই, তাহলে লেখাটা আমার সবচেয়ে বড় হবে, তুলনামূলকভাবে বড় হবে। খুব বড় হয়ে যাবে তা না, হেডিং যেরকম বড় হয় আর কি, এটা বড় হবে। আবার যদি এই জায়গায় আমি H2 দিই, তাহলে এটা আরেকটু ছোট হবে,
H3 দিলে আরেকটু ছোট হবে, এইভাবে H6 দিলে সবচেয়ে ছোট হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, এটা শুরু এবং শেষ দুটোই আছে, ঠিক আছে। এটাকে এবার আমার শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ট্যাগগুলোকে বলা হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে। হেডিং ট্যাগে কয়টা আছে? 6টা ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, ঠিক আছে। এবং এখানে আবার অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি, অ্যালাইন দিতে পারি, কালার দিতে পারি, অর্থাৎ বামে হবে না মাঝখানে হবে না ডানে হবে আমার লেখাটা, এর ভিতরে আমি লেখাটা ব্যবহার করবো, ঠিক আছে। সাপোজ ধরো H1, ঠিক আছে, এটা আমি শুরু করলাম, ঠিক আছে। H1 দিয়ে এইখানে আমি দিলাম অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, ঠিক আছে। তারপর এখানে আমি H1টা শেষ করলাম, ঠিক আছে। এইভাবে দিলাম আমি, ঠিক আছে। এরপর ধরো ভিতরে আমি অনেক লেখা লিখলাম, অনেক কিছু লিখলাম আমি, ঠিক আছে। তাহলে এই স্ক্রিপ্টটা যদি আমি রান করাই তাহলে আউটপুট হিসেবে আমার কি আসবে? আউটপুট হিসেবে আমাকে কি করবে? এখানে বড় করে আমাকে দেখাবে অনলাইন ক্লাস, CLASS, অনলাইন ক্লাস, এভাবে দিয়ে তারপরে এই লেখাগুলো আমাকে নর্মালি যেভাবে দেখানো, অর্থাৎ এই লেখাগুলোর হেডিং হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তো এই ধরনের হেডিং এর জন্য আমরা কি করতে পারি? এই ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমি সাপোজ এখানে আমি H3 দিলাম, H3 দিলাম, তখন কি হবে? তখন এই লেখাটা আরেকটু ছোট হয়ে যাবে, এরকম হবে, ঠিক আছে। এবার যদি আমি H6 দিই তাহলে আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের হেডিং গুলা কি সাইজের হবে সেটা আমরা H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ গুলা ব্যবহার করে আমরা ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। তো আমার এই লেকচারের ভিতরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব এবং আশা করি যা পড়িয়েছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে এর পরের অংশটুকু নিয়ে দেখা হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।